হকের চাকরির দাবিতে চাকরিহারারা রাস্তায় নেমেছেন নবান্ন অভিযান। পুলিশ সেখানেও তাদের হেনস্থা করল। হেনস্থা রোজ। যাদের হকের চাকরি তাদের দাবিটা স্বাভাবিক, এই দাবিটার মধ্যে কোনো অপরাধ নেই, কিন্তু তাদেরকে যেভাবে পুলিশ হেনস্থা করছে, প্রশাসন হেনস্থা করছে, কখনো চলে না। বরং সরকার পারলে যারা চাকরি চোর তাদের পাশে, সরকার যারা হকের চাকরি তাদের পাশে নয়। শেষমেশ ঠেলে মেলে চিফ সেক্রেটারির সঙ্গে হয়তো দেখা দিলেন কিছু একটা, কি বলেন চিফ সেক্রেটারি দেখবো, কিন্তু আসলে তো মুখ্যমন্ত্রী দেখতে রাজি না, কারণ মুখ্যমন্ত্রী তো চাকরি চোরদের পাশে। আমি জানি না হকের চাকরির পাশে মুখ্যমন্ত্রী দাঁড়াতে পারবেন না, এটা সবাই বুঝে গেছেন। মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন দুর্নীতির চাকরি, চুরির চাকরি তার পাশে। কিন্তু আমি বলছি মুখ্যমন্ত্রী কি তাহলে স্লোগান দিয়েছিলেন আমরা সবাই চোর, এবার কি বলবেন আমরা সবাই চোরের পক্ষে বলে মিছিল করবেন? রাজীব কুমারের পাশে দাঁড়াবার জন্য রাস্তায় ধর্ণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবার কি চাকরি চোরেদের পাশে মুখ্যমন্ত্রী রাস্তাতে একটা ধর্ণা দেবেন? ওইটুকু বাকি আছে। এটা খুবই ভয়াবহ এবং দুঃখজনক ঘটনা। ভাঙড়ে হোক, ইংলিশ বাজারে হোক, সাঁইথিয়াতে হোক, 3 দিনে 3 জন খুন হলো। এবং তারপরে চেহারাটা দেখলেন, খুন হলো তৃণমূল, খুন করলো তৃণমূল। ভাঙড়ে যেই খুন হলো অমনি মুখ্যমন্ত্রীর দূত হিসেবে ক্যানিং এর বিধায়ক চলে গেলেন, গিয়ে বলেন মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছে। ও তো খুন হয়ে গেছে, আর কি করার আছে? মুখ্যমন্ত্রী বলেছে তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবে। খুনের দাম চাকরিতে উপঢৌকন। খুন হয়েছে, যা হয়েছে হয়েছে, চুপ, এই কিছু পাইয়ে দিচ্ছে, তাই এত কম দাম একটা খুনের? স্ত্রীর কাছে, পরিবারের কাছে কি চাইছে, কি ভাবছে তৃণমূল? আপনি তাকান সাঁইথিয়ায়, মহিলা কাঁদছিল, চোখের জল মুছে বলল উনি তো খুন হয়ে গেছেন, আর কি করার আছে, আমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দিক। যে তৃণমূল খুন করেছে সেই তৃণমূলের নেতাদের কাছেই দাবি করছেন চাকরির ব্যবস্থা করে দিক। আমি নাগরিক, প্রতিবাদে যাব না, আমি প্রজা, একটা হাত কচলে কিছু একটা পেতে হবে। এই রকম একটা দুর্বিষহ জায়গায় পশ্চিমবাংলাকে ঠেলে দিয়েছে কার্যত তৃণমূলের বাহিনী এবং মুখ্যমন্ত্রী। ভাঙড়ে, সাঁইথিয়াতে আপনি দেখে কি বুঝছেন? মৃত্যু শোকের চাইতে, খুন প্রতিবাদের চাইতে একটা কোন রকমের হাত কচলে চাকরি পাওয়া যায় কিনা, মুখ্যমন্ত্রী সেইভাবেই বাহিনীকে তৈরি করছেন। খুবই দুর্ভাগ্য। হঠাৎ ভাঙড়ের তৃণমূলের নেতা অস্ত্র উদ্ধারের কথা বলছেন, পিঠ বাঁচাতে বলছেন। তৃণমূল সরকারে আসার পর বলেছিল সব অস্ত্র উদ্ধার করা হবে, বিরোধীদের ফাঁসানোর জন্য করেছিল, বোঝা গেল পরে। তারপরে বিশেষ করে বকটুয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন 7 দিন সময় সমস্ত অস্ত্র উদ্ধার করব। কোথায়? মুখ্যমন্ত্রীর কথা প্রশাসন শোনেনি, অথবা মুখ্যমন্ত্রী মুখের কথা বলেছেন, দুটোর একটা। এখন আবার কেন মুখ্যমন্ত্রী বলছেন না, তার বাহিনী বলছেন কেন? কারণ ভাঙড়ে এই খুনের অপরাধে ধরা পড়ে গেছে তৃণমূল। যতই সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, আড়াল করার চেষ্টা করুক না কেন, ধরা পড়ে গেছে যে তৃণমূল যুক্ত। অতএব পিঠ বাঁচাবার জন্য, ঘুরিয়ে দেওয়ার জন্য এখন এই সমস্ত কথা বলছে। ধরুক, আমরা চাই সমস্ত অস্ত্র উদ্ধার হোক, কিন্তু গ্যারান্টি করতে হবে 7 দিন সমস্ত অস্ত্র আমি উদ্ধার করেছি, ভাঙড়ে কোনো অস্ত্র থাকবে না। করুক পুলিশ, আমরা সহমত। সাঁইথিয়ার ঘটনাটাও সবাই দেখেছে, 3 দিনে 3 জন খুন, এবং পিছনে তৃণমূল। মারছে যারা তারাও তৃণমূল, মরছে যারা তারাও তৃণমূল। শাসক দল যতই অস্বীকার করুন না কেন, ভাঙড়েই হোক আর সাঁইথিয়াতেই হোক, পরিবার বলছে তৃণমূল যুক্ত। পিছনে বালির কারবার অথবা নানাবিধ কিছু, কে তোলা তুলবে, তার ক্ষমতা কার থাকবে, এবং সেই কারণে খুনের হুমকি দিয়েছিল। খুনের হুমকি দেওয়ার পরেও তৃণমূলের নেতা, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। কেন? কারণ যারা হুমকি দিচ্ছে তারাও তৃণমূলের নেতা, পুলিশ কোন পক্ষে যাবে? যারা খুন হচ্ছে, আপনি ভাঙড়ের দিকে তাকান, তাদের প্রশ্রয় দিচ্ছে পুলিশ প্রহরা। যারা খুন করছে তৃণমূলের আরেক বাহিনী, তাদেরও কিন্তু পুলিশ প্রহরা।
মানুষের ট্যাক্সের টাকায় পুলিশের পাহারায় তৃণমূলের দুই পক্ষকে পোষা হচ্ছে। এক পক্ষ খুন হচ্ছে তৃণমূল, আরেক পক্ষ খুন করছে তৃণমূল, দুজনের পিছনে পুলিশের প্রহরা। ভয়াবহ। পরিবার বলছে তৃণমূল যুক্ত, তৃণমূলের নেতারা অস্বীকার করে কোনো লাভ নেই। একেবারে দলতন্ত্র চলছে, প্রশাসনের সমস্ত স্তরে দলতন্ত্র চলছে, একেবারে পরিষ্কার এবং স্পষ্ট। ভাঙড়ে খুন হলো, মুখ্যমন্ত্রী বাহিনী পাঠিয়ে দিলেন চাকরি দেব। সাঁইথিয়াদের খুন হলো, মহিলা দাবি করছে চাকরি দিক। চাকরি কোনো সমাধান না। যদিও সরকারের পক্ষে তৃণমূল হলে চাকরির ব্যবস্থা বলবো, আর অন্যরা খুন হলে বেশ হয়েছে বলবো, এটা হবার কথা না। এটা কোনো সরকারই না। সরকার মানুষের ট্যাক্সের টাকায় দল চালাচ্ছে, মানুষের ট্যাক্সের টাকায় দল চালাচ্ছে, মানুষের ট্যাক্সের টাকায় গুন্ডা পুষছে, মানুষের ট্যাক্সের টাকায় তৃণমূলের সব বাহিনীকে সিকিউরিটি দিচ্ছে। যে খুন হচ্ছে তারও পিছনে সিকিউরিটি, যে খুন করছে তারও পিছনে সিকিউরিটি, সবই তৃণমূলময়। বিরোধীরা হলে তাদের কোনো মূল্য নেই। এই রকম একটা দুর্বিষহ জায়গায় বাংলাকে নিয়ে যাচ্ছেন, যেটা কোনোভাবেই গণতান্ত্রিক না, কোনোভাবেই সাংবিধানিক মনোভাব নয়। বলছেন যে নিয়মের পরিবর্তন যেভাবে মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার মিলিয়ে করছে, এটা আইন সিদ্ধ বোধহয় না। 2016 সালের চাকরি, সেইটাই দুর্নীতি, সেটাই কোর্টের অর্ডার, একবার না সমস্ত কোর্টের অর্ডার। তাহলে তার নিয়োগ প্রক্রিয়া যদি নতুন করে করতে হয়, তবে সে 2016 নিয়মের ভিত্তিতেই হবে। 2016তে যে নিয়মের ভিত্তি ছিল, আমি এখন একই নিয়োগ করব, কিন্তু প্রক্রিয়াটা আলাদা করব। এটা বেআইনি, এটা জেনেই সরকার করেছে, এটা জেনেই যেটা কোর্টে চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ হলে মাইনে দিতে হবে না, তাহলে মাইনের টাকাটা আবার মেরে দিতে সরকারের সুবিধা হবে। এসএসসির যে এখন পরীক্ষা হবে, তাতে নম্বর দেওয়া অথবা বয়স রিল্যাক্সেশন দেওয়া ইত্যাদি ইত্যাদি মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছেন, সেটা নিয়েও কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। কোর্ট সব শুনেছে, কিন্তু এখনো পর্যন্ত অর্ডার দেয়নি, কিছু রিজার্ভ রেখেছে। কোর্ট যা বুঝবে সব বলবে। কিন্তু হঠাৎ এই প্রশ্নটা আসলো কেন? কারণ এন্টার পরীক্ষার পদ্ধতিগুলো এমন করা হয়েছে যেখানে মেরিটটা ভিত্তি হবে না। সরকার সেইভাবেই করছে, আগে একাডেমিক রেজাল্ট সেটা ছিল মূল, এখন একাডেমিক রেজাল্টটা মূল নয়। এখন বরঞ্চ পাইয়ে দেবার একটা বন্দোবস্ত, কাকে কোথায় দেবো, কার কাছ থেকে কত টাকা নেব, তার আরেকটা খেলা, টাকা তোলার আরেকটা খেলা সরকার করতে চাইছে, এবং তার মতন করে সরকার ব্যবস্থা করছে। এবং সেই কারণেই সরকার চায় যারা যোগ্য অথবা যারা অযোগ্য, যারা ন্যায্য অথবা যারা অন্যায্য, যারা জেনুইন এবং যারা দুর্নীতি, এই সবাইকেই এক জায়গাতে দাঁড় করিয়ে গুলিয়ে দিতে চাইছে, এবং 10 নম্বর দেবার মধ্য দিয়ে যারা অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত তাদের পাশে দাঁড়াবার কথাটা সরকার শক্তভাবে বলতে চাইছে। এটা সবাই পছন্দ করছেন না। কোর্ট যা ডিসিশন নেবে। দেখুন, ভাঙড়ের ঘটনাটা খুব ভয়াবহ, এবং তাতে কয়েকটা জিনিস স্পষ্ট হয়েছে। আমি জানি না রাজ্য সরকার বুঝবে কিনা, মানবে কিনা। তৃণমূলের নেতা খুন হয়ে গেল, যাদের দ্বারা খুন হলো পুলিশ তদন্ত করে যাদের ধরেছে তারা সবাই তৃণমূলের নেতা কর্মী। শওকতের বাঁয়ে ডাইনে সামনে পিছনে থাকে, আর শওকত মানে মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ ব্রহ্মাধীশ, সেই শওকত, জেড ক্যাটেগরি সেই শওকত তৃণমূলের নেতা কর্মী। ধরা পড়ার আগে পর্যন্ত বলছিলেন যে সব বিরোধীদের কারবার, তৃণমূলের কোনো দায় নেই। ধরা পরে দেখা গেল যে তারা সবাই তৃণমূল, তখন বলতে শুরু করলেন না, ও তো অনেক লোকের মধ্যে একজন। তাহলে আগে কেন বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে আসলে কি উনি খুনিদের প্রশ্রয় দিলেন, খুনিদের আড়াল করার চেষ্টা করলেন? এবং এইটাই বারবার হচ্ছে যে খুনিদের আড়াল করে বা বিরোধীদের ঘাড়ে দোষ চাপাবার মধ্য দিয়ে খুনিদের আড়াল করে, খুনিদের প্রশ্রয় দিয়ে মানুষের নিরাপত্তা, এমনকি তৃণমূল কর্মীদের নিরাপত্তাকেও বিঘ্ন করছেন ভয়াবহভাবে। এখন সব ধরা পড়ে গেছে, এখন বলছেন অস্ত্র উদ্ধার হোক। আরে অস্ত্র উদ্ধার হবার আগে আমি পুলিশকে বলবো, আগে তাহলে যে
খুনিদের আড়াল করছিল তাকে হেফাজতে নিয়ে তদন্ত করুন কেন বলেছিল? দোষীদের কেন আড়াল করেছিল? কেন খুনিদের আড়াল করেছিল? এখন তো পরিষ্কার হয়ে গেছে। পুলিশ অবিলম্বে আড়াল করেছিল যে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তাকে কি হেফাজতে নিয়ে জেরা করবে, তদন্ত করবে? যদি তদন্ত না করে তাহলে কিচ্ছু বেরোবে না। তদন্ত করলে দেখা যাবে এই খুনের রহস্যের পিছনে আরো অনেক বহু গল্প আছে, যেটা ভাঙড় ক্যানিং চত্বরে লোকে সবাই টের পাচ্ছে।